ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিক রোগীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ কিন্তু সপ্তমতম অবস্থানে রয়েছে। অর্থাৎ দিন দিন বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা ডায়াবেটিক রোগ নিয়েই কিন্তু বিস্তারিত, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের সংখ্যাটা কেন বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক সিগনেচার ক্লিনিক টিভিতে। তো এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর গোলাম নবী, হেড অফ দ্য ডিপার্টমেন্ট JH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন মেডিক সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা যেটি বলছিলাম যে পরিসংখ্যানের কথা, যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন তারা কিন্তু বলছে যে ডায়াবেটিক রোগীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ সপ্তমতম অবস্থানে রয়েছে, এবং যেটা আমরা জানি যে গত বছরে কিন্তু সেটা অষ্টম ছিল, এবং এক বছরের মাথায় সেটি কিন্তু আমরা সপ্তমতম অবস্থানে চলে এসেছি। সো এই যে আমরা আস্তে আস্তে আমাদের এই পজিশনটা ডিক্রিজ হচ্ছে, এর পেছনে আসলে আপনার কাছে কি মনে হয়, কি কারণ রয়েছে? আপনি যেমনটি বললেন যে আমাদের বাংলাদেশ এখন সপ্তম স্থানে আছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে ঠিক ওইভাবে পরিসংখ্যান নেই, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় প্রতি 10 জনে একজন কিন্তু ডায়াবেটিস। সো এটাকে ইগনোর করার কিছু নাই, এটা কিন্তু এখন মারাত্মক ব্যাধি আকারে ধারণ করতেছে। আর আমাদের দেশে যেটা সপ্তম স্থান বললেন, তো আরও বাড়তে পারে, যদিও আমরা আমাদের পরিসংখ্যান জানি না। কিন্তু এখানে মেন কনসার্ন যেটা আমরা বলি, যেটা সচেতনতা। আমরা খুবই স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। আমরা খুব একটা অসুখ বিসুখ না হলে ডাক্তার কাছে যাই না বা নিজের পরীক্ষা নিরীক্ষা করি না। এইটা আমাদের একটা বিরাট ড্রব্যাক আমি বলবো। কারণ আপনি দেখবেন যে আমরা অনেক সময় খাচ্ছি, ঘুমাচ্ছি, আমার বডির প্রতি কেয়ার করি না, কোনো অ্যাক্টিভিটি নাই, হয়তো এক্সারসাইজ করি না, অতিমাত্রায় খাই। এইসব মিলিয়ে আমাদের কিন্তু এই যে ডায়াবেটিসের সংখ্যা কিন্তু বাড়তেছে। এইটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়তো অ্যালকোহলটা মেন কজ, কিন্তু আমাদের দেশে আমাদের একটা খাদ্যাভ্যাসটা খুবই খারাপ। আমরা মেইনলি কার্বোহাইড্রেট বা শর্করা ডিপেন্ডেন্ট। তো এই শর্করা যত আমরা বেশি খাবো তত আমাদের রক্তে আমাদের সুগারের মাত্রা বাড়তে থাকবে। তো এই সচেতনতা যদি আমরা প্রথম থেকে মানুষের মধ্যে আনতে পারি, আমরা অনেক রোগীকে কিন্তু কন্ট্রোল করতে পারবো টু প্রিভেন্ট আ ডায়াবেটিস। সো একেবারে যে ডায়াবেটিস প্রিভেন্টেবল না তা না, কারণ ফুড, কারণ আগে বলা হতো এটা জেনেটিক, কিন্তু এখন এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। জেনেটিক তো আছে, এছাড়াও আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ডায়েট, এটা একটা বিরাট রোল প্লে করে। সো আমরা এই সচেতনতা মানুষকে যদি এটুকু বোঝাতে পারি যে আপনার লাইফস্টাইল মডিফাই এবং যদি আপনি ডায়েটটা আপনি ঠিক রাখেন, ইউ ক্যান রিড অফ দ্য ডায়াবেটিস। অনেকেই কিন্তু মনে করে থাকে যে আমার ডায়াবেটিস হয়েছে, শুধুমাত্র আমাকে ইনসুলিন অথবা মেডিসিন খেলে আমার সুগার কন্ট্রোলে চলে আসবে। কিন্তু আপনি কিন্তু স্যার খুব চমৎকার করে বললেন যে এখানে ডায়েটারি ম্যানেজমেন্ট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পাশাপাশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু স্যার প্রি ডায়াবেটিস নিয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, যে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে কিন্তু প্রি ডায়াবেটিক পেশেন্টদের সংখ্যাও কম নয়। ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে ডায়াবেটিস যে আমরা যখন চিকিৎসা করি, আমরা এটাকে বলি 3টা ডি। তার মধ্যে প্রথমটাই আসে ডায়েট, তারপর আসে ডিসিপ্লিন, তারপর ড্রাগ। ড্রাগটা যেটা আমরা ডাক্তাররা দিয়ে থাকি, কিন্তু বাকি দুটো কিন্তু রোগীর কাছে বা আপনার কাছে। সো এই যে ডায়েট বলতে আমরা বোঝাই, যেটা আমি বললাম যে আমাদের খাদ্যাভ্যাস আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো আমরা খাদ্যাভ্যাস সেটা আপনি জানলে না চেঞ্জ করবেন। আমাদের তো প্রবলেম যে আমরা জানি না। এই সচেতনতা আপনি যেটা আজকে নিয়ে বসেছেন, এই সচেতনতা যদি আমরা রোগীর মধ্যে করতে পারি, তাহলে কিন্তু এটা একটা বিরাট লোককে আমরা এটাকে সেভ করতে পারবো এই রোগ থেকে। আরেকটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে যে নিয়মানুবর্তিতা, যেটা আমরা বলি, আপনাকে একটা প্রপার টাইমে আপনার ঘুম থেকে উঠতে হবে, খেতে হবে, আপনাকে একটু অ্যাক্টিভিটি করতে হবে, আপনি ডাক্তারের কাছে যেতে হবে বা পরীক্ষা করতে হবে। তো এই পরীক্ষাতে আমি একটা বলতে পারি যে মেডিক্স একটা ওয়েলনেস তারা একটা চেক আপ চালু করেছে। আপনি আসেন, আজকেই আসেন, এসে দেখেন, এখানে চেক আপ করেন, আপনি আপনার শরীর সম্পর্কে জানেন। আজকে যদি আপনি মনে করেন যে আপনার ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিসের উপক্রম বা যেটা আপনি বলছেন প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস এরকম যদি থেকে থাকে, আপনি ডাক্তার কনসাল্ট করেন, ট্রিট ইউর সেলফ। আপনি যদি এই যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিস কখনো ভালো হয় না। আমরা ডায়াবেটিসটা চিকিৎসা করি কেন? আমরা নিয়ন্ত্রণ করি। কারণ যদি নিয়ন্ত্রণ না করি তাহলে অনেক কমপ্লিকেশন হবে। অনেক সময় আমরা রুগী পাই যে একটা কিডনি ফেলিওর নিয়ে আসতেছে, দেখা গেলো তার ডায়াবেটিস 20 বছর তো সে জানেই না। তো ডায়াবেটিস এমন একটা রোগ যে আপনাকে ওভারনাইট আপনি যে অসুস্থ হয়ে যাচ্ছেন তা না, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ একটা রোগ নিয়ে এটা আপনার কাছে আসে। আর সাধারণত আমরাও কিন্তু রুগী যখন আসে, আমরা কিন্তু রুগী বলে না যে আমার ডায়াবেটিস, ওরকম কোনো উপসর্গও দেয় না যে ডায়াবেটিসের যে উপসর্গ থেকে। আমরা সাথে আপনি জ্বর নিয়ে এসে আমরা রুটিনলি একটা চেক আপ করি, করে দেখা যায় যে আপনার ডায়াবেটিস আমরা ডিটেক্ট হচ্ছে, তখন আমরা ট্রিটমেন্টে চলে যাই। তো এইটা আপনি যদি এই যে রাউন্ড এ ইয়ার আমরা ইউজুয়ালি বলি 40+ হলে চললে বছরে একবার অন্তত চেক আপ করো। তো এই সুযোগটা আপনারা নেন। আজকে আমরা একটা ওয়েলনেস, আমরা একটা প্ল্যান দিয়েছি, এখানে আসেন, আজকে চেক করেন, আপনার শরীর সম্পর্কে আপনি জানেন, আপনি সচেতন হন।
তাইলেই আপনার এটা হবে কি আপনার লনজিভিটি বাড়বে, আপনার বেটার লিভিং হবে, আপনার ওয়েলবিংটা ইমপ্রুভ হবে, এটাই আমাদের কাম্য। জি স্যার, আপনি তো ওয়েলনেসের কথা যেহেতু বললেন, আমি নিজেও মেডিসিরিটাল ক্লিনিকের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এবং আমি কিন্তু দেখেছি যে এ বছরের যে রামাদানের আগে থেকে কিন্তু আমাদের যে প্রি রামাদান যা প্যাকেজ ছিল, সেখান থেকে কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে আমরা কিন্তু অনেক রেসপন্স পেয়েছি। আমাদের প্রচুর ডায়াবেটিক পেশেন্ট, নন ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু এই প্যাকেজের আন্ডারে বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু করেছেন। এবং এই যে আপনি বললেন স্যার প্রি ডায়াবেটিস নিয়ে বা ডায়াবেটিস নতুন করে শনাক্ত হচ্ছে, তো এই যে মানুষের মধ্যে কিন্তু অনেকটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমরা আসলে নিঃসন্দেহে আমরা বলতে পারি। এই বিষয়ে আপনার আর কি মতামত রয়েছে বা ধন্যবাদ। পরামর্শ এখানে আরেকটা আছে, মানুষ আমাদের মধ্যে কিন্তু একটা ভীতি কারণ করে। অনেক রোগী মনে করে আমার ডায়াবেটিস হলে তো আমার সারা জীবন ওষুধ খেতে হবে, এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। প্লাস এখানে কিছু একটা অর্থনৈতিকও কিন্তু একটা জড়িত আছে, বিকজ মেডিসিনগুলো কোনোটাই চিপার না, এটা একটা কস্টলি একটা মেডিসিন এবং সারা রাউন্ড দ্য ইয়ার খেতে হয়, সো এটাও তার জন্য একটা কনসেশন আনতে হবে। তো সেই জন্যই তো আপনার সচেতনতা দরকার। আমি যদি আপনার যদি ডেলি লাইফটাকে মডিফাই করতে পারি, আপনার হয়তো ওই পর্যায়ে যাবেই না। আপনি প্রি ডায়াবেটিস আছেন, প্রি ডায়াবেটিসই কিন্তু থেকে যাবে সারা জীবন, কিন্তু আপনার ডায়াবেটিস হয়তো হবে না। কিন্তু আপনি যদি সচেতন না থাকেন, আপনি যদি আপনার অ্যাক্টিভিটি না করেন, যেটা আমি বললাম খাওয়া দাওয়া যদি নিয়ন্ত্রণ না করেন, যদি পরীক্ষা না করেন, যদি না জানেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনাকে ডায়াবেটিস হয়ে যাবে। সো আপনি ওই পর্যায়ে নিয়েন না। একটা আছে আপনি ডায়াবেটিস, ইউ বর্ন উইথ দ্য ডায়াবেটিস, সেটা কিছু করার নেই, সেটা আমরা তো আপনাকে চিকিৎসা নিতে হবে। কিন্তু যেগুলো প্রি ডায়াবেটিক আপনি যেটা বলছেন, সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা স্যার, আপনি প্রি ডায়াবেটিক নিয়ে আপনার কাছে আরও অনেক কিছু আমার জানার আছে, অনেক প্রশ্ন রয়েছে এবং দর্শকদেরও অনেক কনফিউশন কিন্তু কাজ করে ক্ষেত্রে, সেগুলো আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির শুরু হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম প্রি ডায়াবেটিক নিয়ে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন পুষ্টিবিদ হিসেবে আমি কিন্তু দেখেছি যে যখন তাদের রিপোর্টগুলোতে দেখা যায় যে তাদের প্রি ডায়াবেটিস হয়েছে, তিনি প্রি ডায়াবেটিক হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে, তারা কিন্তু এই বিষয়টাকে খুব একটা অনেক ক্ষেত্রে আমলে নেন না। একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে স্যার তাদের প্রতি আপনার পরামর্শ কী? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এটা আসলে হচ্ছে যে প্রি ডায়াবেটিস আমরা ডিটেক্ট করি, স্পেশালি এটা বেশি কনসার্ন দ্য প্রেগন্যান্ট লেডি। যারা যখন একটা লেডি প্রেগন্যান্ট হয়, তখন কিন্তু আমরা একটা সুগার করি, গাইনোকোলজিস্টরা রুটিনলি করে। দেখা যাচ্ছে যে তার হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে, বাট শি ওয়াজ নট ডায়াবেটিক, কিন্তু প্রেগন্যান্সি একটা ইনডিউসড। অনেক সময় প্রেগন্যান্সিতে অনেক সময় ডায়াবেটিক চলে আসে বা ডায়াবেটিক আসে, তখন শি নিডস টু বি ট্রিটেড। তো দেখা যাচ্ছে এই যে যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে, তারাই কিন্তু প্রেগন্যান্সিতে ফ্লেয়ার আপ করতেছে, এবং আফটার প্রেগন্যান্সি যখন বাচ্চা হয়ে যায়, তখন কিন্তু হয়তো বা এর মধ্যে 50% দেখা যাচ্ছে ডায়াবেটিসে সাফার করে না। তো এইদেরকে আমরা কীভাবে ধরবো বা কীভাবে আমরা যাচাই বাছাই করবো? এই জন্য আমরা যে বলি যে রুটিন চেক আপ, আমাদের এই অভ্যাসটাই নেই। বিদেশে সবসময় তারা প্রিভেন্টিভের উপরে জোর দেয়, তারা রোগ হওয়ার চেয়ে রোগ থেকে প্রতিরোধ করার চেষ্টা করে। তাতে হয় কি, খরচও কমে এবং রোগীর লাইফটাও ভালো থাকে, যেটা আমাদের বেলা একটু কম। তো এইটা আমাদের অ্যাওয়ারনেস, আমি বলবো আমাদের ডাক্তার সমাজ যারা আছে, আমরা যারা রুগীকে চিকিৎসা করি, আমরা রুগীকে একটু বলতে পারি, এটুকু আমরা তো বলতেই পারি। রুগী, আমাদের অনেক রুগী দেখি সারাদিন রুগী আছে, যে আপনি বছরে একবার চেক করেন, অন্তত সারা বছর আপনি ঠিক আছে সব আপনি ভালো থাকলেও চেক করেন। লেটস নো হাউ ইউর বডি ইজ বিহেভিং, কারণ আপনার বডি কিন্তু সবসময় একরকম থাকবে না। বয়সের সাথে এতে চেঞ্জ হয়, আপনার কর্মকাণ্ডের সাথে চেঞ্জ হয়, আপনার মিলের সাথে চেঞ্জ হয়। তো সেই জন্য এখন আপনার তো এটা জানার কথা না। তো সেই জন্য আপনি যদি আমাদের কাছে আসেন বা ডাক্তারের কাছে আসেন, যারা আপনাকে এই সম্পর্কে বলতে পারবে, তাদের কাছে আপনাকে বলেন যে আপনি কোনো প্রবলেম ফেস করছে কি না। যদি প্রবলেম না থাকে, তবু ডু দ্য চেক আপ। আচ্ছা, এখানে আরেকটা যে আমাকে বলতে হবে, অনেকে মানুষ নিজেরা আজকাল হাঁটা চলা দেখা যায় রাস্তায়, অনেকে প্রিক করে সুগার চেক করে। এইটার উপরে আপনি কিন্তু ভরসা করেন না, কারণ এটা এক হচ্ছে এরর হতে পারে, তারপর আপনি কখন করলেন সেটা ঠিক নাই। এখন এই যে অনেক বলে ফাস্টিং জিনিসটাই অনেকটা মিসগাইডিং, কারণ কেউ 8টার সময় ডিনার খাচ্ছে, ব্লাড চেক করলো 10টার সময়, কেউ 10টার সময় ডিনার খাচ্ছে, কেউ ব্লাড চেক করছে 8টায়। সো এটা অ্যাবসলিউট ফাস্টিং হয় না। ফাস্টিং সুগার তখনই হয় যখন ইউ আর অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, তখন অ্যাবসলিউট 8 আওয়ার যেটা হয় সেটাকে আমরা ফাস্টিং বলি। সো ডোন্ট ডু দ্যাট, এটা আপনাকে কিন্তু ইন্ডিকেট করে না। তাহলে আপনি কী করবেন? ডু দ্য র্যান্ডম। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডায়াবেটিসের ক্রাইটেরিয়া করে দিছে যে এইটা হলেই ডায়াবেটিস। সো আপনি এটা তো আপনি ওয়ার্ল্ড হেলথ ক্রাইটেরিয়াস তো আর হিমোগ্লোবিন A1C করে না। এখন হিমোগ্লোবিন A1C যেটা আমরা গত 3 মাসের স্ট্যাটাস দেখতে পারি, যে গত 3 মাসে আপনার রক্তে শর্করা মাত্রা কত ছিল। তো এটার জন্য আপনাকে একটা ল্যাবরেটরির দানোপান্ন হতে হবে। তো এখানে যদি আপনি যান, তাহলে অ্যাবসলিউটলি ইউ ক্যান ফাইন্ড আউট যে ওয়েদার আপনার ডায়াবেটিস আছে কি না। তো কয়টা টেস্ট আমি বলবো, যে একটা ইউ ডু দ্য র্যান্ডম ব্লাড সুগার, যে কোনো টাইমে আপনি সারাদিন যে কোনো টাইমে একটা করতে পারেন। আরেকটা করতে পারেন হিমোগ্লোবিন A1C। এখন ওয়ার্ল্ডের আপনার হেলথ ক্লিন কাট ক্লাসিফিকেশান আছে, যদি 6.5-এর নিচে থাকে,
হিমোগ্লোবিন A1C, দ্যাট ইজ প্রি ডায়াবেটিস। তখনই আপনি কনসার্ন হবেন, আপনি ডায়েটিশিয়ানের কাছে যাবেন, ডাক্তারের কাছে আসবেন, তারা আপনাকে উপদেশ দেবে আপনি কীভাবে আপনার লাইফস্টাইল চলবে, কীভাবে খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনার ডায়াবেটিস হবে না। আরেকটা যদি আপনার 6.5 বা প্লাস থাকে তাহলে ইউ আর ডায়াবেটিক। ইন দ্যাট কেস আপনার লাইফস্টাইল মডিফাই করতে হবে, তখন আপনার ডাক্তারের কাছে এসে শরণাপন্ন হতে হবে ফর মেডিকেশন, তখন আপনাকে ওষুধ লাগবে। তো এটাকে আপনি যদি জানেন তাহলে আপনি এটা করবেন। আপনি রাতে মর্নিং ওয়াকে বেরোয়েছেন, একটু প্রিক করে দেখলেন আপনি 5 এটা কিন্তু আসলে অনেকেই করে থাকে বা বাসায় টেস্ট করে থাকে। বাসায় টেস্ট করে, সেজন্য এটা মিসগাইডিং। আপনি ফাস্টিংটা করে নিন না, কারণ ফাস্টিং আপনারা মেনটেন করতে পারেন না। সো ফাস্টিং না করে আপনি র্যান্ডম করেন। স্যার এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট কোয়ারিজ আছে, সেটা হচ্ছে যে সবসময় সব পেশেন্টদের ক্ষেত্রে হয়তো অ্যাডমিট হয়ে এই ধরনের ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করাটা হয়তো বা পসিবল না। যদি কেউ বাড়িতে থেকে বা তিনি যদি মনে করে যে সচেতনতার দিক থেকে আমি জানতে চাই যে আমার ফাস্টিং ব্লাড সুগার কত আছে, সেক্ষেত্রে তাকে কি প্রোটোকল মেনটেন করতে হবে? না, যদি ফাস্টিং জানতে চান তাহলে অ্যাবসলিউট 8 আওয়ার্স ফাস্টিং হতে হবে। ধরুন আপনি লাস্ট মিল যখন খেয়েছেন তার 8 ঘন্টা পরে যদি মাপেন তাহলে সেটা ফাস্টিং, এবং সেটা যদি 7.4 অথবা 7.4-এর উপরে যায় তাহলে ইউ আর ডায়াবেটিক, আর 7.4-এর নিচে থাকলে ইউ আর প্রি ডায়াবেটিক। সেই জন্য র্যান্ডমটা বেটার, কারণ ওই ফাস্টিং ঠিকমতো মেনটেন করা যায় না। এই জন্য আমরা র্যান্ডমটা বলি যে আপনি খেয়েই করেন। আমরা তো আপনার খেয়েই তো আপনার সুগারটা মেনটেন করতে চাই, তাহলে আমি খাওয়া দাওয়া কী করবো? আমি যদি খালি পেটে কম দেখলাম তা আমি গিয়েই তো মিষ্টি খাওয়া আরম্ভ করবো। সো এইটা একটা কারণ। আরেকটা আমি বলবো যে আমি জানি না আপনার এটা এই অনুষ্ঠানের জন্য প্রযোজ্য কিনা, আমার কাছে কেন যেন মনে হয় এটা আপনার মাধ্যমে যদি সরকার এটা একটা ইনিশিয়েটিভ নেয়। আমাদের দেশে দেখবেন যে মিষ্টির দোকান কিন্তু গত 10 বছর আগে এত ছিল না। এখন অলিতে গলিতে অনেক ধরনের রেস্টুরেন্ট হয়েছে, এখন রেস্টুরেন্ট হয়েছে, প্লাস মিষ্টির দোকান। কিন্তু আগে আমার মনে আছে আমরা রেস্টুরেন্ট ছিল মরণ চাঁদ, একটা নিউ মার্কেটে গিয়ে মিষ্টি কেনা লাগতো, আর কিন্তু খুব একটা ছিল না কিন্তু মিষ্টির দোকান। এখন অলি গলিতে মিষ্টির দোকান। এই মিষ্টি থেকে আমাদের একটু ডিসকারেজ করতে হবে। এটা মনে রাখবেন শরীরের জন্য লবণ এবং চিনি দুটাই ক্ষতিকারক, এবং দুটাই ক্ষতিকারক। যে এই মিষ্টির দোকানগুলো যদি একটু আপনার মানে কনসাইজ করা যায় তাহলে তো মানুষের বেনিফিট হয়। দোকান থাকলে তো মানুষ খাবেই, মানুষ কিনবে। আপনি দেখেন কোনো অনুষ্ঠান আপনার মিষ্টি ছাড়া আমাদের অনুষ্ঠান হয় না। স্যার এক্ষেত্রে তো আমরা একটা সামারি বলতে পারি যে আসলে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা ক্ষেত্রে অনেক বেশি দরকার স্যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে। আর কিভাবে সচেতন হতে পারলে আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আরও একটা বিরতি নিচ্ছি, বিরতির সময় হয়ে গেছে। স্যার বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিস কারোর ক্ষেত্রে যদি হয়ে থাকে আর কতভাবে সচেতন হওয়া যেতে পারে। তবে তার আগে একটু জানবো, রমজান মাস চলছে, ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু প্রথমেই একটা কোয়েশ্চেন থাকে যে আমি রোজা রাখতে পারবো কিনা। যেহেতু অনেকগুলো রোজা অলরেডি চলে গেছে, এই মুহূর্তে স্যার আপনার পরামর্শ কি তাদের প্রতি? কতদিনের গ্যাপ দিয়ে একজন ডায়াবেটিক পেশেন্ট তিনি সুস্থ আছেন কিনা, ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কিনা সেটা জানার জন্য তিনি টেস্ট করবেন? এটাও একটা আমি সচেতনতা সম্পর্কে আরেকটা একটু অ্যাড করতে চাই যে আমরা বুঝবো কী করে। আপনি যেটা কথাটা বুঝলেন যে আমার শরীরটা ফিট আছে কি না। বডি ওয়েট নেবেন, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে আপনি আপনার ওজন নেবেন। আপনার যদি সম্ভব হয় বাথরুমে একটা আপনি ওয়েইং স্কেল রাখবেন, এবং যখন আপনি গোসল করবেন আইদার বিফোর আর আফটার আনরেস্ট অবশ্যই আপনি ওয়েট নেবেন। প্রত্যেকের হাইট অনুযায়ী একটা ওয়েট থাকা লাগে, তখন আপনি নিজেই বুঝবেন। এটাকে আমরা বিএমআই বলি, অতটা বোঝার দরকার নেই। আপনি শুধু এইটুকুই জানেন যে আপনার হাইট অনুযায়ী ওয়েট, এটা আপনি এনিওয়্যার ইউ ক্যান চেক ইট। আপনি গুগলে গেলে আপনাকে বলে দেবে এক্স্যাক্টলি। সো আপনি দেখবেন যে ওই হাইট অনুযায়ী আপনার বডি ওয়েটটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন ইউ আর ফিট এনাফ। যদি দেখবেন আমাদের মোস্টলি দেখবেন হাইটের সাথে ওয়েট প্রপোর্শন থাকে না, অনেক বেশি আমরা ওভার ওয়েট থাকি, তখনই আপনাকে কেয়ারফুল হতে হবে। গো টু দ্য ডক্টর, গো টু দ্য ল্যাবরেটরি, গো টু দ্য ওয়েলনেস, চেক ইট। আপনি দেখেন যে আপনার সুগারটা কত, ডাক্তারকে বলেন যে সে চেক করে দেখবে যে আপনি প্রি ডায়াবেটিস না ডায়াবেটিস না ইউ আর নন ডায়াবেটিক। একটা চেকই তো করা এটা। তো এই যদি চেক করে আপনি জানতে পারেন যে আপনার ডায়াবেটিস, ইউ টেক কেয়ার। যে রামাদান আসলে অনেকে ডায়াবেটিস সুগার নিয়ে প্রবলেমে ভোগে, আমি বলবো ইয়েস, রামাদানে ইউ ক্যান কিপ ফাস্টিং, আপনি রোজা রাখতে পারেন। আপনি দেখেন আমরা মেডিকেল ট্রিটমেন্টে এখন, যেটা তো 1400 বছর আগে রামাদান ফিক্সড হয়েছিল, এখন সায়েন্স বলতেছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। সো ইন্টারমিডিয়েট ফাস্টিং বডি মেটাবলিজমকে ভালো করে। ইউ নিড টু ওভারঅল সার্ভিস ইউর বডি, যেটা আপনার ফাস্টিং আপনাকে করে। আমাদের সারা বছর আমরা যেটা খাচ্ছি 9 মাসে যে বডি যে মেটাবলিজম হচ্ছে এটা জাঙ্কের মতো স্ট্রাং হয়ে থাকে। সো ইফ ইউ ডু দ্য ফাস্টিং, এটা কিন্তু একটা ওভারঅল হচ্ছে কিন্তু বডির। সো ইটস গুড, ডু দ্য ফাস্টিং। ডায়াবেটিস রোগীও ফাস্টিং করতে পারবে, নির্বিঘ্নে তারা রোজা রাখতে পারবে। তবে এদেরকে কিছু জিনিস মানতে হবে। যেমন যারা ইনসুলিন নিয়ে রাখেন, যারা চিকিৎসা করেন, তাদের যে সকালে যে ডোজটা ইনসুলিন নিতেন সেটা ইফতারের সময় নিতে হবে, আর রাতে যে ডোজটা ইনসুলিন নিতেন সেটা সহুরের টাইমে নিতে হবে, আর একটু মাত্রা কমায় নিতে হবে। এই জন্য আমরা সবসময় ইনসুলিন যখন লিখি +-2 লিখে দিই, যে আপনি নিজে নিজে কমায় বাড়ায় নেবেন। যে নর্মাল যে ইনসুলিন নিতেন তার চেয়ে একটু কম ডোজে নিতে হবে। স্পেশালি ইফতারের আগে একটু কম নেবেন, সহরের টাইমে একটু কম নেবেন, এই 2টা টাইম ইনসুলিন নেবেন।
আর যারা মুখে ওষুধ খান তারাও টোটাল ডোজের 60 to 70% ওষুধ খাবেন, পুরো 100% ওষুধ খাবেন না এইখানে। এটাগুলো আপনার ফাস্টিং রাখা। এখন কত যে আপনি ইফতার করার সময় কী করবেন, এখানে আমাদের তো কতগুলো বদভ্যাস আছে, আমরা অনেক খাওয়া পছন্দ করি, ইটস ওকে, আই অ্যাপ্রিসিয়েট, আপনি খান, হেলদি ফুড খান। এখন আমাদের তো ইফতারে ভাজা পোড়া এটা থাকেই। প্রথমে ইফতার আমরা খুলি মিষ্টি দিয়ে, সো আপনি টেকে খেজুর খান, একটা বা দুটো, এর বেশি না। শরবতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে চিনি দেই, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। এটা শুধু ডায়াবেটিস না, সবার জন্যই চিনিটা ক্ষতিকারক। সো আপনি হোয়াট ইউ ডু, আপনাকে তো তৃষ্ণা পাচ্ছে, আপনার খেতে হবে, আপনি কিছু, আমাদের দেশে কিছু ফ্রুটস পাওয়া যায়, আমাদের দেশে এটা জুস খান, তরমুজ পাওয়া যাচ্ছে, এখন বাজারে বেল এসছে, আপনি বেলের শরবত করে খান। এইগুলো খেলে আপনার রেডি জুসের জায়গায় আমরা ফ্রেশ ফলের এক্স্যাক্টলি ফ্রেশ ফ্রুট জুসটা খেতে পারেন, তাতে আপনি সাপ্লিমেন্টও কিছু পাচ্ছেন, আপনার তৃষ্ণাও মিটলো, মিষ্টির স্বাদটাও মিটলো। কিন্তু ওই যে চিনি সুগারটা ওটা আপনি অ্যাভয়েড করেন। আরেকটা দেখবেন যে সারা বছর জিলাপি পাওয়া যায় না ঢাকা শহরে। রমজান মাসে দেখবেন যে বই বেচতো সেও জিলাপি নিয়ে সামনে বসে আছে, প্রত্যেক স্টলের সামনে জিলাপি, এইটা আরেকটা পয়জন। স্যার এই জায়গাটায় আমি আমাদের অনেক অডিয়েন্স রয়েছেন বা ডায়াবেটিক নন ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তাদের হয়তো একটা আবদারের জায়গা থাকতে পারে যে তাহলে কি আমরা একেবারে জিলাপি খেতে পারবো না? খাবেন, জিলাপিটা একটু ভেঙে খান। আমরা যখন ডায়াবেটিস রোগীদের আমরা বলে দিই মিষ্টি ফল খাবেন, একদম ডিপ্রাইভ করা যাবে না, তো সে শুনবেও না আপনার। সো ডু ইট। এখন আপনি 3-4টা জিলাপি খেলে তো হবে না, আপনার ডায়াবেটিস, আপনি ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য সুগার। অর্থাৎ খাওয়া যাবে, সেটা পরিমিত খাবে। যে কোনো জিনিস ইফ ইউ ডোন্ট ক্রস দ্য লিমিট, আপনার শরীর ভালো থাকবে। উইথ লিমিট ইউ ক্যান হ্যাভ এভরিথিং। তো আমার মনে হয় আপনারা যদি এই নিয়ম মেনে চলেন, ডায়াবেটিস ইজিলি রোজা রাখতে পারবেন। আমরা আরও অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই ফাস্টিং কিন্তু আপনার শরীরটাকে বিল্ড আপ করছে, হ্যাঁ 100% বিল্ড আপ করছে। সো ইউ ডু ইট। আপনি রামাজানকে আপনি মানে ডায়াবেটিসের ওসিলা রামাজান মিস করেন না, আপনারা রোজা রাখেন, কিন্তু এই যে কথাগুলো বললাম যদি একটু নিয়ম মতো চলেন, উইল বি ফাইন। তার মানে তো স্যার আমরা বলতে পারি যে একটা সুশৃঙ্খল নিয়মকানুন মেনে যদি আমরা লাইফস্টাইলটাকে লিড করতে পারি, তাহলে রমজানের রোজা রেখেও সুস্থ থাকা সম্ভব, সেটা ডায়াবেটিক নন ডায়াবেটিক সবার জন্য। 100%। স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমার কাছে মনে হয় যে রামাদানে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের যত ধরনের কোয়ারিজ ছিল প্রত্যেকটার উত্তর আপনার কাছ থেকে পেয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের সবার ধন্যবাদ, এবং আমি আপনাকে অনুরোধ করব আপনারা রোজাও রাখেন এবং নিজের শরীরটাকে নিজে জানেন, সচেতন হন, ওয়েলনেসে দেখেন, চেক আপ করেন, ওষুধ খান, ইউল বি ফাইন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেরিক্স সিকিউরিটি ক্লিনিক টিভি। তো এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।